এবং আমিও চাই নওশাদ সিদ্দিকী এই ধারাবাহিকতাটা ধরে রাখুক। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি রাষ্ট্রের জন্য। রাজনীতি আর ধর্মনীতি, ধর্মগুরু আর রাজনীতির নেতা দুটো কিন্তু এক নয়। তো রাজনীতি যে করতে নেমেছে নওশাদ, মানুষের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের দৈনন্দিন চাওয়া পাওয়াকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিরাপদ কী করে থাকবে এর জন্যে যে রাজনীতি হওয়া দরকার সেটা নওশাদ সিদ্দিকী করছে। আমরা ইতিহাসে পড়েছি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইয়াসরিফ মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে তখন ইহুদি সম্প্রদায় ছিলেন 70% এবং অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী, ভিন্ন বহু ধর্মের মানুষ ছিল। সেখানে তিনি গিয়েও মানুষকে রাষ্ট্র ও রাজনীতি যে হওয়া দরকার, কীভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া দরকার এই প্রশিক্ষণ দিয়েছিলেন। তা ইহুদি থেকে শুরু করে সর্বধর্মের মানুষেরা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সর্বধর্মের মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাদের বাইরের রাষ্ট্র থেকে নিরাপদ এবং বিজনেস, আর্থিক কাঠামো কী করে বাড়বে, এই যে পলিসি, এই সমস্ত কিছুকে দেখে তারা খুবই খুশি হয়ে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন যে আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান হিসাবে চাই। তা রাজনীতি এইভাবেই হওয়া দরকার যে ধর্ম মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তির ব্যাপার, সেটা নিজ নিজ কাজে থাকবে। একটা রাষ্ট্রের প্রধান সে বা রাষ্ট্রের নেতা বা একটা রাজনীতির নেতা যে হবে তার কাছে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলিম এটা নয়, তার কাছে হবে আমার প্রজা, আমার নাগরিক, আমার হিতাকাঙ্ক্ষী, আমার দরদি। তাদের জন্য যখন আমি নেতা হয়েছি তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা সংবিধান দিয়েছে সেই জিনিসটা মানুষের কাছে তুলে দেওয়া, তাদের জন্য সেই জিনিসটা করা। তাই যে বন্ধু বা ভাই আমার এই প্রশ্ন করেছেন আমি অত্যন্ত খুশি হলাম যুব সমাজ এর জন্য যে নওশাদ সিদ্দিকী মানুষের হাতে কলম তুলে দিচ্ছে। কেন এটা কলম পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জিনিস, পারমাণবিক শক্তির থেকেও শক্তি হচ্ছে কলম। এই কলম যে কি করতে পারে, এই কলমের যে কত পাওয়ার, এটা আমরা ভুলে যাচ্ছি। তাই এটা আমাদেরকে ভাবতে হবে, শিক্ষার দিকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, বেকারত্ব দূর করার জন্য মানুষকে বিজনেস পলিসির দিকে এগিয়ে আসতে হবে এবং দেশকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য সমস্ত মানুষকে দেশের সংবিধান অনুযায়ী দেশপ্রেমিক হয়ে উঠতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং ভোট দেবো আমি এমন ব্যক্তিকে যে যেন দেশপ্রেমিক নেতা হয়, দেশের লুটেরা যেন না হয়, এটাকেও মাথায় রাখতে হবে। শামীম মল্লিক প্রশ্ন করছে, দুর্গাপুর, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরএসএস বিজেপির দ্বারা মুসলিমদের ওপর আক্রমণ, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী নীরব, কি বলবেন? দেখুন, এটা রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি। যদি বলেন কেন, রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকশান বা কোনো ঘটনা ঘটবে, কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সেটাকে যদি কড়া হাতে দমন করে দ্বিতীয়টা আর কেউ করার সাহস পাবে না। রাজ্য তিনার হাতে, প্রশাসন তিনার হাতে, তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। আর এটা করছে কেন, এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে, অতএব টিএমসিকে আবার ক্ষমতায় রাখো, শাসককে আবার ক্ষমতায় রাখো। এটা হলো একটা পলিসি। দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশে বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে, ওটাও দেখুন আমি করে যাচ্ছি। অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে। এক, নাগপুরকে যেমন খুশি করছে, আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে, অপরদিকে আবার মুসলিম সমাজের কাছে আলেম উলামা দ্বারা, ইমাম দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের পোষা যেগুলো, সব আলেম উলামা নয়, ভুল বুঝবেন না, যে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত বা কি বলবো ওটাকে, ভাষাটা কি বলি, দালালি খাওয়া যেসব আলেম উলামা, বক্তা, ইমাম আছে, পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কীভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। অতএব এই দুটো সাইডেই কিন্তু রাজ্য সরকার
বড় পলিসির সাথে গেম খেলছে। যদি এটাকে কারো অপছন্দ হয়, আমার প্রশ্ন তার কাছে, কেন রাজ্যের প্রশাসন নীরব কেন? রাজ্য সরকার যখন ক্ষমতায়, পুলিশ মন্ত্রী তিনি, করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব কড়াভাবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য, রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বোন, অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্মবেশী আরও ভয়ঙ্কর দুশ্মন। এক তো মুসলিমকে মারছে, আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে। অতএব যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা, তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে, না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আরও বিপদ হবে, আরও কঠিন পরিস্থিতি মুসলমানদের ওপর আগামী দিন আসতে চলেছে। এবার আমি বলছি, কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার। এর এমডি রুবেল শেখ প্রশ্ন করছে, রাজনৈতিক অঙ্গনে একজন আলেমের ভূমিকা কেমন হওয়া উচিত? রাজনীতি অঙ্গনে একটা আলেমের ভূমিকা হওয়া দরকার। রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার। রাজনীতিটা কোন দেশে করছি, সেই দেশের গাইডলাইন কি, সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা, দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা, দেশের কাজ করা, এটা হবে তার উদ্দেশ্য। তার চাওয়া, তার নিজের পছন্দ, তার নিজের জীবন জীবিকা, তার নিজের কিছু ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটাকে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতিতে যখন আপনি একটা লিডার হিসাবে দাঁড়াবেন, তখন আপনার অধীনস্থ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের চাওয়া পাওয়ার জন্য সংবিধান যে আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হওয়া দরকার। এটা একটা আলেম হিসাবে আমি মনে করি যাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে, তারাই পারে প্রকৃত ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে। একজন আলেম হিসাবে আমি মনে করি। আমি অন্য কোনো সমাজকে, জাতিকে, অন্য কোনো মানুষকে আমি ছোট করছি না, অতি সত্য কথা বলছি। কেন? এটা হলো একটা হককে নষ্ট করা, আমানতকে খেয়ানত করা ইসলামের চরমতম একটা কঠিন পাপ। এর জন্য কঠিনতম শাস্তি আছে। একটা রাজনীতির নেতা যদি ক্ষমতায় এসে সে যদি তার আমানতকে খেয়ানত করে, তার যদি অধিকারকে খেয়ানত করে, তার যদি সংবিধানের গাইডলাইনের বাইরে গিয়ে সে কাজ করে, দেশের নাগরিকের যে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি কাজ করে, তাহলে তার জন্য ইসলামিক ধারা অনুযায়ী দেশের আইন কি বিচার করবে আমি জানি না, ইসলাম কিন্তু তাকে বলছে চরমভাবে একটা শাস্তি হবে। তাই উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে। উলামারা যদি রাজনীতির আঙিনাতে আসে, তাহলে মানুষ তার প্রকৃত অধিকার পাবে। তবে সেই উলামা খোদাপ্রেমিক, নবীপ্রেমিক যেন হয়, না হয় ওই তথাকথিত ভাড়াটিয়া দালাল হয়ে চলবো, তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে। কেন আমরা আরেকটা কথা বলি, কেন আমরা দেখছি অনেক ওলামাও তো বিগত দিন মন্ত্রী হয়েছে, তারা তো বাজারে বেঁচে আছে কি অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খবরই নাই। এরকম হলে হবে না। ভাইজান, কালকে তিলোত্তমার পরিবার থেকে নবান্ন অভিযান আছে, সঙ্গে সঙ্গে তিলোত্তমা ধর্ষণের 1 বছর হতে চলল, আজও বিচার হলো না, কি বলবেন? আমি দেখছিলাম আমার তিলোত্তমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পায়নি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে, তিনি তো আমার বোন, এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার, এটা আমি মনে করি। তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক নতুন প্রোগ্রাম থাকে, কালকে কি হয়ে আছে দেখি। তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব, ধন্য মনে করব। কেন? এটা শুধু তিলোত্তমার বাবা মার ব্যাপার নয়, আমাদেরও বোন, তিনি আমাদের বোন, অবশ্যই বোন, আমাদেরও ঘরে বেটি আছে। তা যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই। তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস, মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায়, হয়তো আমাদের বেটিরা বেঁচে যাবে। তাই তিলোত্তমা বাবা মার এই ডাকে সাড়াটা দেওয়া দরকার। তবে 1 বছর হয়ে গেল বিচার পাচ্ছে না, এর উত্তরে আমি এইটুকু বলবো, বিচারটা করবে কে? শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, মানে ধর্ষণ হলে এই রেট,
তো সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা, মানে যে যে বোনটার উপরে মজলুম, মানে কি ভাষায় বলি, যার উপরে ধর্ষণ, যাকে ধর্ষিতা, তার বিচার হবে, সেই ইনসাফ পাবে, এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি এটা ভাবা খুব একটা, মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলোত্তমা বোন বিচার পেতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলোত্তমাকে যারা জুলুম করে, যাদেরকে আড়াল করে, একটা সিভিককে বলির পাঁটা নাকি একটা বাক্য আছে ভাই, খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি, তাকে ফাঁসিয়ে দিই, মানে সে যে আসামি নয় আমি বলবো না, সেও আসামি, কিন্তু সে একা নয়, তার সাথে আরও রয়েছে বাকিগুলো সব ভিআইপি ঘরের ছেলে, তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল। আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে, তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না, হয় সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার ওপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? যে এই লোকগুলোকে ধরো, এদেরকে খোঁজ করে দাও, তাদেরকে প্রশ্ন উত্তর কৈফিয়ত দেওয়া হচ্ছে না কেন? এটা দিদি মুদির সেটিং। এরা ভাই বোনেরা, এরা সবাই নাগপুরের সন্তান, এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে। তিলোত্তমা সাধারণ একটা গরিব পরিবারের, জানি না তাদের পরিবার কেমন, আমি বুঝাতে চাইছি, খারাপ নেবেন না, ওরকম কত মেয়ে যাচ্ছে, তো কি হয়েছে? এদের মাইন্ডে নাই ওসব, এ শাসকের মাইন্ডে সব নাই। অতএব বিচার পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে, বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত করতে হবে এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে, ক্ষমতায় বসার সাথে সাথে 6 মাস কি 1 বছরের মধ্যে আমি তিলোত্তমার ইনসাফ দেবো, সেরকম শাসক নিয়ে আসতে হবে। তবে বিচার হবে, না হয় এ বিচার হওয়া খুব মুশকিল।